স্পিকার বলে ওঠে, আস্তে ধীরে ভাই, ধীরে। এত উত্তেজিত হলে তো সবাই জেনে যাবে জহের সওদাগরের আসল রূপ, যেটা ঢেকে রেখে সবার কাছ থেকে ভালোবাসা কুড়িয়েছিস। বলে জুলফিকার পাশে থাকা হলুদের বাটি থেকে হলুদ নিয়ে আগে নিজের গালে ছুঁয়ে দিল আর বলল, পাগলের পাগলামি কেউ ঠেকায় না। এই যে আমি হলুদ নিজেই গালে দিচ্ছি, কেউ কিছুই বলছে না, শুধু দেখছে। আর এই পাগলামি করেই ফালাককে বানাবো আমি আমার বউ। তুই শুধু চেয়ে চেয়ে দেখবি। এতদিন বিয়ে না করেই তোকে জ্বালিয়েছি, এখন বিয়ে করে বউ বানিয়ে জ্বালাবো তোকে। দাও দাও করে চলবি শুধু তুই। বলে বাকি হলুদ জেহেরের গালে ছুঁয়ে দিয়ে জোরে শব্দ করেই বলে, আমি যেন বলেছে ভাইকে আজ হলুদ দিতে হবে। আমি বড়, তাই আমি আগে হলুদ লাগিয়েছি, এরপর আমার ভাইকে হলুদ দিয়েছি। জেহেরকে হলুদ লাগিয়ে জুনায়েদ সওদাগরের পাশে এসে দাঁড়ালো জুলফিকার। জুনায়েদ সওদাগর ঠোঁট প্রসারিত করে জুলফিকারের মাথায় পরম স্নেহের হাত রাখলেন। ছেলের মাঝে খুব বেশি একটা পাগলামও দেখা যায় না, বাড়াবাড়ি করলে তো ঘরবন্দি রাখেই। এর আগে একবার পাগলা কারুতে পাঠিয়েছিল। কিছুদিন পর ডক্টর কল দিয়ে বলেছিল, জুলফিকার এখনো স্বাভাবিক আছে, অন্যান্য সিরিয়াস পাগলদের মতো চলে না। তাকে যেটা শিখিয়ে দেওয়া হয় সে সেটাই করে, শুধু বাচ্চা ভাব আছে তার মাঝে। জুনায়েদ সওদাগর জিজ্ঞাসা করেছিলেন, বাসায় আনলে সমস্যা হবে না? ডক্টর জানায়, খুব বেশি সমস্যা হবে না। ওই একটু বাচ্চা সুলভ আচরণের জন্য মাঝে মধ্যে ভাঙচুর করতে পারে, কিন্তু আপনাদেরকে ওর মনটা বুঝতে হবে। ও যদি ওর পছন্দের জিনিস পেয়ে যায় তাহলে ও হয়তো পাগলামি আচরণ করবে না। আর বাসায় থেকে ধীরে ধীরে মানসিক ডাক্তার দেখালে একটু রিকভার করবে। এরপর ওনার ভাব বুঝে কোনো ব্যবস্থা নেবে। আমি যতটুকু বুঝলাম, এখানে এভাবে রাখা মানে জুলফিকারের মন ও মস্তিষ্কে আঘাত করা, যেহেতু তার অনেক বেশি উন্নত হয়েছে এখন। এগুলো শুনেই জুলফিকারকে নিয়ে আসে সবাই। জুলফিকারকে কিছু শিখিয়ে পড়িয়ে দিলে সে ভালোভাবেই কাজগুলো করে। সবথেকে বেশি বন্ধুত্ব হয় জিসান সওদাগর ও মির্জা ফরহাদ আলীর সাথে। মাঝে মাঝে জুলফিকার অতিরিক্ত করলে ওকে ঘরে আটকে রাখে সবাই, তবে এমনটা খুব কমই হয়েছে। সবার ধারণা ওইভাবে মাথায় আঘাত লাগার ফল এগুলো। দুপুরে বাড়িতে এসেছে নতুন অতিথি নিশাত খানের বাবা মা। তারা এসে সাক্ষাৎ করলেন জুনায়েদ সওদাগরের সাথে। সোফায় একসাথে বসে আড্ডা দিচ্ছেন তারা। নিশাত খান ও জুনায়েদ সওদাগরের মাঝে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এমনকি একটু আগেই লিটন সওদাগর নাহিয়ান খানকে দেখে অবাক হয়ে বলেন, দোস্ত তুই এখানে? নাহিয়ান খান আনন্দের হাসি মুখে ফুটিয়ে বলেন, হ্যাঁ, আমার বড় ভাই জুনায়েদ সওদাগর আর ছোট ভাই জুবাইর সওদাগর, আর ও হলো বোন শাহানারা সওদাগর। পরিচয় করে দেওয়ার সময় লিটন সওদাগরের মাঝে একটা ইতস্তত ভাব দেখা যায়। জুনায়েদ সওদাগর এটা দেখে মৃদু হাসলেন। তিনি তো চান লিটন সওদাগর এভাবেই সবার সামনে তাদের পারিবারিক পরিচয় দিক। যেটা সত্যি সেটা তো সত্যি, এগুলো মিথ্যে করে ঘুরিয়ে ফিরিয়ে বলা মানে জীবনকে গোলকধাঁধার মার প্যাচে ফেলা। তিনি একদিন লিটন সওদাগরকে বলেছিলেন, জীবন যখন অতি ক্ষুদ্র তখন জীবনটাকে সোজাভাবেই এগিয়ে নিয়ে চলো। জীবনে বহু বাধা আসলেও তুমি তোমার সততা দিয়েই জয়লাভ করতে পারবে। অন্তত নিজের জীবনের শেষ পর্যায়ে এসে এটা অনুভব করতে হবে না যে জীবনে কি পেলাম আর কি পেলাম না। লিটন সওদাগর পরিচয় করিয়ে দেওয়ার পর থেকে সবাই খোশ মেজাজে গল্পে মশগুল হয়ে আছে। পুরুষ মানুষের গল্প বলতেই তো সেই কাজ, ব্যবসা বাণিজ্য এগুলো। নাহিয়ান খান তার ফিল্ম ইন্ডাস্ট্রি ও জুনায়েদ সওদাগর তার আড়ত ও স্বর্ণ ব্যবসা নিয়ে গল্প করছেন। মাঝে মাঝে লিটন সওদাগর তার ব্যবসার কথা তুলছে। এভাবেই তাদের আড্ডা বাড়তে থাকে। সন্ধ্যায় ফালাককে হলুদ রঙের সাথে কলাপাতা রঙের লেহেঙ্গায় সাজিয়েছে সবাই মিলে। খুব বেশি সাজ তার মুখে দেয়া হয়নি। ফালাককে বিষণ্ণ দেখা যাচ্ছে, মনটা তার ভালো নেই। এই মনমরা অবস্থায় তার যে সাজি দেয়া হচ্ছে তাকে ভালো দেখা যাচ্ছে না। চিত্রা একটু চসূচক শব্দ করে বলে, এভাবে মুখটা পাংশুটে করে আসো কেন? অন্যদিকে তামান্না রোহিণীর কাছে এসে বলে, কি হলো আপু, তোমার মনটা খারাপ মনে হচ্ছে? রোহিণী ঠোঁট প্রসারিত করে বলে, কই না তো, আমি তো ঠিকই আছি। ওই আমার একটু জ্বর এসেছিল তো, তাই হয়তো এখনো রোগা রোগা লাগছে দেখতে। আচ্ছা চলো তোমাকে একটু সাজিয়ে দিই, তুমি তো আজকে সাজোইনি। ইচ্ছা করছে না আমার, তোমরা ফালাককে সাজিয়ে দাও।
তামান্না এবার একটু কান্না মতো মুখের ভাব করে বলে, এটা কেমন বিয়ের অনুষ্ঠান? সদাগর বাড়ির বিয়ে কিনা মরা মরা, না আছে সে প্রফুল্লতা, না আছে বাড়িতে রমরমা ভাব, সবার মাঝে নীরবতা, কেউ অসুস্থ তো কেউ বিষণ্ণ। আমরা কি ভাইয়ের বিয়েটা একটু আনন্দ করব না? রোহিণী তামান্নার গালে হাত ছুঁয়ে বলে, হ্যাঁ করবো তো আনন্দ, বোকা মেয়ে। এভাবে কেউ মন খারাপ করে? কিভাবে আনন্দ করব? বাড়িটা তেমন আলোকিত করা হয়নি, শুধু এই দেওয়ালে মরিচবাতি দেওয়া। গাছগুলোতে দিতে বলেছি, দিল না। বাইরের প্যান্ডেল বানালো না, শুধু গোসলের জন্য যাওয়া হয়েছিল। এখন কিনা শুধু হল রুমে বসে মেহেদি দিতে হবে, আর ওই একটু নৃত্য প্রতিযোগিতা। এছাড়া আর কি বা হবে? নৃত্য প্রতিযোগিতা শুনে চিত্রা বলে ওঠে, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, আমাকে আরেকটু দেখিয়ে দাও তো কিভাবে হাত পা কখন কখন ঘোরাবো। রোহিণী বলে ওঠে, আমাকে দেখিয়ে দাও, আমিও ভুলে গেছি কিছু কিছু জায়গায়। তামান্না ফালাকের কাছে এসে বলে, তোমার মনে আছে কি? ফালাক এতক্ষণ আয়নার দিকে তাকিয়েছিল। তামান্নার কথা শুনে মুখ ঘুরিয়ে তামান্নাকে দেখে বলে, প্রথম দিকের স্টেপগুলো মনে আছে, কিন্তু শেষের দিকে কি কি যেন করতে হবে ভুলে গেছি। তামান্না এবার বলে, ওকে, তাহলে শোনো, আমি সামনে থাকবো, ফালাক আমার পাশেই থাকবে, আর তোমরা থাকবে আমার পিছনে। আমি যখন যে পা সামনে গিয়ে একটু উঁচু করব, তোমরাও তাই করবে। আমি বৃদ্ধাঙ্গুলের সাথে তর্জনী আঙ্গুল মিলিয়ে মাথার ওপরে এভাবে নিলে তোমরাও নিবে, তারপর হাত ঘোরালে তোমরাও ঘোরাবে। পায়ের পাতা উঁচু করে আবার ফ্লোরের সাথে এভাবে যে কয়বার মেলাবো, তোমরাও সেই কয়বার আমার সাথে সাথে করবে। কথাগুলো তামান্না বলছিল আর নৃত্য করে দেখিয়ে দিল। তামান্নার সাথে সাথে চিত্রা আর রোহিণী ওভাবেই তাল মেলাতে পেরেছে। ফালাক বসা থেকে দাঁড়িয়ে বলে ওঠে, আমি একটু নৃত্য করে দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখাও। যেহেতু এটা আমাদের মান সম্মানের ব্যাপার, তোমাকেও আমাদের মতো করে নিখুঁতভাবে নৃত্য করতে হবে। ফালাক তামান্নার দেখানো অনুযায়ী নৃত্য করে। শেষের দিকে এসে ফালাক একটু ভুল করে। তামান্না বলে, পায়ের পাতা তো ধীরে নামাবে না, একটু দ্রুত করতে হবে এই জায়গাটায়। আর হাতের আঙ্গুলগুলো বৃদ্ধাঙ্গুল আর তর্জনী আঙ্গুলের এক করে গোলাকৃতি করবে। বাকি আঙ্গুলগুলো উঁচু করে একবার ডান পাতো আর একবার বাম পাশ এভাবে নাড়াবে। ফালাক ঠিক তামান্নার মতো করেই করল। তামান্না এবার আনন্দের হাসি দিয়ে বলে, এবার ঠিক আছে। চিত্রা সন্দেহের সাথে বলে, আমরা জিতবো তো? তামান্না চিত্রার দিকে ফিরে বলে, এটা সদাগর মহলের মান সম্মানের ব্যাপার, জিততে তো আমাদের হবে। আমরা খোলামেলা পোশাক পরে ধেই ধেই করে চলি না বলে এই না যে আমরা আধুনিক না। একদম, আমাদেরকে জিততেই হবে। ওদের ওই অহংকারী কথা ওদের মুখে ফিরিয়ে দিতে হলে আমাদের জিততেই হবে। ফালাক আর রোহিণীর মনটা যেন আপনা আপনি ভালো হয়ে গেল। ওদের এখন নৃত্যে জেতার আগ্রহ জেগেছে। মাথার উপরে লাল রঙের পাতলা কাপড়, সামনে দুপাশে ধরে আছে তামান্না ও চিত্রা, পেছনে দুপাশে ধরে আছে রোহিণী ও মর্জিনা, মাঝখানে লেহেঙ্গা উঁচু করে ধরে আছে ফালাক। কলাপাতার রঙের লেহেঙ্গা জুড়ে হলুদের রঙের কারুকাজ, লম্বা একটি বেনি যেখানে থাকে থাকে গেঁথে দেয়া হয়েছে গোলাপি ও সাদা গোলাপ। কানে, কপালে ও গলায় দেয়া আছে তাজা ফুলের গহনা। সিঁড়ি দিয়ে নিচে নামানো হচ্ছে ফালাককে। আজকে তাকে উপরে নিয়ে গিয়ে সাজানো হয়েছিল। নিচে অনেক লোকজন থাকায় ভিড় জমেছিল, তাই সদাগর বাড়ির অনুষ্ঠান বলে কথা। তাও আবার এলাকার গরিব ধনী সকলেই ডাকা, শুধুমাত্র চৌধুরী পরিবার ব্যতীত। তবুও তো কিছু কিছু লোক ছদ্মবেশে এসেছে এই বাড়িতে। ফালাককে নিচে আনার সাথে সাথেই আশেপাশ থেকে ভিড় যেন আরও জমতে থাকলো। হলুদের সাথে বউকে দেখার আগ্রহ যে অনেক। সবাই এসে মুখে হাসি ফুটিয়ে ফালাকের প্রশংসা করে। কিছু নতুন নতুন মানুষ আছে যারা এই প্রথম দেখছে ফালাককে। ফালাকের চোখ জোড়া দেখে তারা বলে, কি গো নতুন বউ, তুমি কি টিভি সিরিয়ালের মাইয়াগোর মতো চোখে আরেকটা চোখ লাগাও? তামান্না, চিত্রা, রোহিণী ও অন্যান্যরা একটু চাওয়াচাবি করে নিল। চোখে আরেক চোখ লাগানো মানে বুঝল না। কিছুক্ষণ ভেবে রোহিণী বলে ওঠে, আপনি কি লেন্সের কথা বলছেন? ওই হইল আর কি, অত কিছুর নাম জানি না, শুধু নাটকে দেখছি, বিশেষ করে গোয়েন্দা নাটকে। ওরা তো রূপ ধারণ করার লাগিয়া এগুলো লাগাই। আরে না নানু, আমাদের ফালাক তো এমনিতেই সুন্দরী, ওর চোখ এমনিই
হালকা ঘোলাটে লেন্স পরেনি। ও আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দরী এই মাইয়া, আমাগো জেহের বাবা হীরা পাইছে যে। আরেক মহিলা পেছন থেকে বলে ওঠে, আমাগো জুলফিকার তো খাঁটি হীরা, কিন্তু বেচারা ভাগ্যটাই খারাপ। কি একটা বউ নিয়ে আসলো, জীবনটা পানিতে বাসায়া দিয়া এখন ছেড়াটা পাগল হইয়া গেছে। আরেকজন মহিলা কষ্ট প্রকাশ করলেন। আহারে, পোলাডার জীবন কত সুন্দর রূপ, প্রভাব, অট্টালিকা আর ভালোবাসা কোন দিক থেকে কম ছিল পোলাডার শুনিত, তাও কি না সুখ ছইল না কপালে। বলার পর তিনিও তার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছলেন। এরা যেন প্রত্যেকে জুলফিকারের জন্য কষ্ট পায়। আসলেই তাই, এদের এক একজনের জুলফিকারের প্রতি যে ভালোবাসা, এটা আসলেই মুগ্ধকর। অবশ্য এগুলো জুলফিকার নিজ ভালোবাসা দিয়ে আদায় করেছে। জুলফিকারের নামটা কর্ণপাত হতেই ফালাকের মনটা কেমন ব্যাকুল হয়ে উঠল। সামনে চোখ রাখতেই দেখতে পেলেও রুবাইদা হাসি মুখিয়ে দাঁড়িয়ে আছে। রুবাইদা নিজেও কলাপাতা রঙের জামদানি দামি শাড়ি পরেছে, যেটার আঁচল বাঙালি বাড়ির বউদের মতো করে মাথায় অল্প করে দেয়া, খোপার উপর ফুল, সেটা হালকা দেখা যাচ্ছে। গিন্নি গিন্নি ভাব প্রকাশ পায় রুবাইদার সাজে। হাসি হাসি মুখে রুবাইদা ওখানে এসে দাঁড়িয়ে বলে, ওকে এখন বইয়ের স্থানে বসিয়ে দাও, সবাই যে চলে এসেছে, জেহেরও আসবে তো। বলতে বলতেই ওখানে জেহের আসে। জেহেরকে দেখেও চোখটা সরিয়ে নিল ফালাক। অথচ এই যুবকের দিকে চেয়ে আছে অহরহ নারী। এতটাই সুদর্শন লাগছে যে তাকে। কলাপাতা রঙের পাঞ্জাবি আর গায়ে শাল জড়ানো আছে হলুদের সাথে কারুকাজ করা, যেটা দেখে অনেকেই বলে একেবারে জালাল সওদাগরের মতো লাগে। জালাল সওদাগর ছিলেন জুলফিকারের দাদার বাবা, যার মতো দেখতেই হয়েছে জুলফিকার ও জেহির সওদাগর। জেরকে ফালাকের পাশের আসনে বসানো হয়। দুজনের মাথার উপরে ফুল দিয়ে লেখা ফালাক ও জেহিরের হলুদ সন্ধ্যা। আশেপাশে থেকে অনেকে এসেই ছবি তুলছে, আবার অনেকে এসে ওদের সামনে থাকা মিষ্টির পাটি থেকে মিষ্টি নিয়ে খাইয়ে দিয়েছে। পার্লারের দুজন মেয়ে এসে ফালাকের হাতে মেহেদি দিতে বসেছে। এদিকে লিমন এসেছে নিজের কাজ সেরে, পরনে এখনো পুলিশের পোশাক। লিমনকে দেখে চিত্রা এগিয়ে গিয়ে বলে, তুমি এত দেরি করলে কেন ভাইয়া? লিমন চিত্রার দিকে তাকিয়ে বলে, কিছুদিন আগে কলির বিয়েতে একটা ছেলেরা এসেছিল না, যে আর কি কলির বোনকে অপহরণ করতে চেয়েছিল। ওই ছেলের মৃত্যুর খবর পেলাম। খুব সম্ভবত তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওটারই কেস আসলো দেখলাম। এতক্ষণ এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, তাই দেরি হলো। ও আচ্ছা, তুমি যাও, চেঞ্জ করে আসো, তোমার পাঞ্জাবি রাখা আছে। লিমন যখন এই ব্যাপারে চিত্রাকে বলে, এটা স্পষ্ট শুনতে পায় জেহের। অন্যরাও শুনেছে, কিন্তু তারা আতঙ্কিত না হলেও হয়েছে একমাত্র জেহের, কারণ এখানে তো তারই ব্যাপারে কথা চলছে। যতই কেউ না জানুক খুন কে করেছে, কিন্তু ইনভেস্টিগেশন চলা মানে তাকে সচেতন থাকতে হবে। এত ঝামেলার জন্যই জেহের চায়নি অনুষ্ঠান করতে। অনুষ্ঠান করলে বিয়ের আরও দেরি। ঠিক তাতেই বিপদের ভয় বাড়ছে। লিমন ঘরে আসার পর ওর কাছে একটা কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, স্যার, সেদিন এক নারীর কবর থেকে যে হার এনে দেওয়া হলো সেটা প্লাস্টিকের কঙ্কাল। আসলে পরীক্ষা ছাড়াই বলে দেওয়া যাচ্ছে কঙ্কালের হাড়টি একটি প্লাস্টিকের, কোনো কঙ্কালের না। আর ওই যে রক্ত, ওইটা কুকুরের। আর স্বর্ণ থেকে যে ফিঙ্গারের ছাপ পাওয়া গেছে, এটা সওদাগর বাড়ির কারোর সাথেই ম্যাচ করেনি। লিমন একটু অবাক হলো, বলে, আর ইউ শিওর ওটা প্লাস্টিকের কঙ্কাল? কারণ গ্রামের লোকজন কিন্তু অনেক আতঙ্কে আছে। এগুলো এক্সাম করে আসছি দীর্ঘ 7 বছর ধরে, আমি আবার শিওর হব না বলুন? লিমন কিছু একটা ভেবে বলে, ওকে রাখছি। বলে একটা কাগজ মিলল। কলম দিয়ে মধুজার কবরের দৃশ্য হিজিবিজি করে আঁকলো। তার থেকে কিছুটা দূরে আঁকলো সওদাগর মহল, সেটাও দেখতে ঘিজিমিজি। আসলে এগুলো আঁকছে কারণ কিছু সূত্র মেলাতে। কবর ও এক একজনের ঘরের আকৃতি মিলিয়ে দেখছে লিমন। অবশেষে বলে ওঠে, এখানে সব থেকে বড় যে কথা, তো এটা মধুজা হলো জুলফিকারের সওদাগরের বউ, যার কোনো পরিচয় ছিল না। কে সে? কি তার পরিচয়? বাবা মা কোথায়? এগুলো তো ইনভেস্টিগেশন করতে হবে।
আবার ভাবলো কিছুদিন আগের কথা। সেদিন যখন রুবাইদা ফালাককে জুলফিকার ও মধুজাকে নিয়ে বলছিল, তখন আড়লে সবটা শুনে নেয় লিমন। কারণ মধুজার মৃত্যুর রহস্য ও গুপ্তধন নিয়েই তার উপর চাপ আসছে বেশি। তখন তো সে এটাও শুনেছিল যে মধুজা একজন পতিতা, কিন্তু এটা কি সত্যি? লিমন এবার ভেবে বলে, যদি মধুজার বুকের মাংস পুরোটা তুলে নেওয়া হয়, তাহলে সেই অংশটুকু কোথায়? আর খুন করতে হলে ওই জায়গায় থেকে কেন মাংস নিয়ে নিতে হবে? তাহলে কি এখানে কাহিনী আরো কিছু আছে? জুলফিকার সওদাগর এরপর ছিল পাগল গারদে। তার মানে তো স্পষ্ট সে নিজেও এক অসহায় মানব। এখানে তো আমাকে ওই জেহেরকেই সন্দেহ হয়। ও পারে না এমন কিছুই নেই। আমাকে তাহলে ওর দিকে আরো কড়া নজর রাখতে হবে। বলে লিমন তাকালো বিছানার দিকে। ওর জন্য পাঞ্জাবি রাখা আছে। টেবিলের উপরে মেলানো কাগজটি মুড়িয়ে গোল করে এক কোণায় রাখলো। এরপর পোশাক বদলিয়ে বাইরে আসলো। বাইরে এসে দেখতে পেল চিত্রা হাসি মুখে দুইটি থালা নিয়ে অনুষ্ঠানের দিকে যাচ্ছে। বাম হাতের থালাতে মেহেদি পাতা বেটে রাখা আছে, যেগুলো আঙুলে দিতে চেয়েছে বড়রা সবাই। বাম হাতের থালাতে আরও কিছু মিষ্টি আছে। হাসি হাসি মুখে থালা দুটো নিয়ে যেতে নেয় চিত্রা। তখনই তার পথ আটকে আচমকা দাঁড়ায় তাহের। চিত্রা তবুও আতঙ্ক না হয়ে হাসি হাসি চাহনি দিল। তাহের চিত্রার দিকে ঝুঁকে এসে বৃষ্টির চাহনি দিয়ে বলে, আমি কি হেল্প করব? চিত্রা দুদিকে মাথা নাড়িয়ে বলে, কোনো দরকার নেই, আমি পারবো এগুলো নিয়ে যেতে। তাহের ভ্রুকুচকে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, এত কিউট একটা মেয়ের দুই হাতে থালা নিয়ে কাজ করতে দেখলে ভালো লাগে না মিস? আপনার তো হাত ব্যথা করবে। আমার কাছে দিন, আমি নিয়ে যাচ্ছি, কারণ আপনার কষ্ট দেখলে আমারও কষ্ট হয়। বলেই যেই থালা নেয়ার ছুতোয় চিত্রার হাত স্পর্শ করতে নেবে, পেছন থেকে লিমন বলে ওঠে, আমার বোনের কোনো চাকর বাকরের প্রয়োজন আছে বলে তো আমার মনে হয়নি কখনো। যদি লাগে তো আমি আমার বোনের সামনে পিছনে ও ডানে বামে 4টা কাজের লোক রেখে দেব। আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না মিস্টার তাহের। আমার বোনের জন্য আমি আছি। বোনের বড় ঢাল তার ভাই। তাহের অপমান বোধ করল, কোনো কথা না বলেই চলে গেল। তাহের যেতেই লিমন বলে, এই ছেলের নজর খুব বাজে। তুই একা একা নির্জন পরিবেশে আসবি না। আসলেও সাথে করে একটা লাঠি নিয়ে রাখবি। বলা তো যায় না এই পশুগুলো কখনো হামলা করে। কথাগুলো বলার সময় চিত্রার বাম হাত থেকে মেহেদির থালা নিল লিমন। চিত্রা ওর পেছন থেকে একটি কুঞ্চি বের করে বলে, আমি আমার সেফটির জন্য ব্যবস্থা নিয়েই থাকি ভাই, তুমি কোনো চিন্তা করো না। তোমার মতো বীরবলের বোন হয়ে আমি নিজেকে রক্ষা করতে পারবো না, এটা হয় নাকি? লিমন আলতো হেসে চিত্রার মাথায় হাত বুলিয়ে দিল। বোনটা তার খুব ভালো মতোই নিজের যত্ন নিতে জানে। দুই ভাই বোন মিলে চলে গেল অনুষ্ঠানের দিকে। সবাই মেহেদি দেওয়া শেষ করেছে। কেনা মেহেদি হওয়ার কারণে ফালাক, তামান্না ও কিছু মেয়েদের হাতে মেহেদি ও শুকিয়ে গেছে। বাটা মেহেদি ফালাককে দিতে দিল না তামান্না, কারণ এখনও নৃত্যে জেতা নিয়ে আসল ভাবনা। সেখানে ওই বাটা মেহেদি থাকা মানে ঘন্টা 3-4 ধরে কোনো কাজ না করা। নৃত্য তো করতেই পারবে না, তাই ওকে কেনা মেহেদি দেয়া হলো। বাটা মেহেদি রুবাইদা, চৈতালি, জাহানারা ও ফরিদা হাতে দিচ্ছে। এলিনা ওর হাতটা ধুয়ে এসে সবার সামনে দাঁড়িয়ে বলে, তো এখন শুরু হোক প্রতিযোগিতা। নিশাত খান ও বাকিরাও একজন এক একজনের দলের দিকে চাইল। আসলে নিশাত খান তো সেই প্রথম থেকেই অপলক দৃষ্টিতে চেয়ে আছে তামান্নার দিকে। জীবনের 28টা বসন্ত পার করেছে, আজ অবধি নারীর প্রতি মোহিত হয়নি। এই প্রথম কোনো নারীর সাহসিকতা ও মিষ্টি চেহারা তার মনকে প্রেমিক পুরুষ বানিয়ে দিল। নিশাত এখনও চেয়ে আছে তামান্নার দিকে। তামান্না এটা দেখে মুখ ভেঙচি দিয়ে বলে, আমি তো সেই ধরে অপেক্ষা করছি, তুমি তো নাটক করে দেরি করাচ্ছ আমাদের। তামান্না এটা অপমান করার জন্যই বলে। এলিনা সত্যি সত্যি অপমানিত হয়। কোনো কথা না বলে চৈতিকে ইশারা করে। দুজোড়া ঘুঙুর নিয়ে আসে। চৈতি একজোড়া ঘুঙুর এলিনার হাতে দিয়ে বলে, পারবেন তো নৃত্য করতে? শুটিংয়ের সময় তো তাই অনেকবার কাট করে আপনাকে দেখিয়ে দিতে হয়েছিল। আপনি বরং বসে বসে দেখুন, আমি একাই নৃত্য করে হারিয়ে দিচ্ছি এদের। এলিনা কড়া চোখে চাইল। চৈতি চুপ হয়ে গেল। চৈতি আর এলিনা ঘুঙুর পরে দাঁড়িয়ে আছে বড়সড় এক ঝাড়বাতির নিচে। ওদের থেকে কিছুটা দূরে এসে দাঁড়ালো তামান্না। এসেই বাম হাত উঁচু করে তালুর উপর ডান হাত দিয়ে দুবার তালি দিতে থাকে।
সঙ্গে সঙ্গে সেখানে ফালাক, রোহিণী ও চিত্রা আসে। ওদেরকে দেখে সবাই অবাক হলেও ফরিদা প্রশ্ন করে, তোরা কি করবি এখন? নৃত্য প্রতিযোগিতা ছোট মামি। তামান্নার এমন কথা শুনে অবাক সবাই। রুবাইদা বলে, আমাদের তো কিছু জানাসনি। আসলে এটা মিস্টার নিশাত খান আর মিস এলিনার প্ল্যান। আমাদের চ্যালেঞ্জ করেছে তারা। আমরা নাকি ওনাদের মতো বেস্ট নৃত্য করতে জানি না, এখন দেখিয়ে দিব কেমন নৃত্য জানি আমরা। আফটার অল উই আর সওদাগর। কেউ আর কোনো কথা বলো না। জুনায়েদ সওদাগর এসে রুবাইদার কানের কাছে এসে জিজ্ঞাসা করে, জুলফিকার কোথায়? ওকে আমি আজ ওর ঘর থেকে বের হতে না করেছি, বলেছি ওর বউ তাহলে রাগ করে চলে যাবে। ও ওয়াদা করেছে আমাকে বের হবে না ঘর থেকে। ও, তাহলে সমস্যা নেই। বলে মাথাটা উপর নিচ নাড়ালো রুবাইদা। মর্জিনায় সবাইকে ঘুঙুর দিল, সবাই ঘুঙুর পরে নিল। রোহিণী ঘুঙুর পরতে নিচ্ছে আর ওর ছেড়ে দেওয়া চুলগুলো নিচে ঝুঁকে আসে। এটা দেখে চোখ আটকে গেল লিমনের। লিমন রোহিণীর দিকে হাসি হাসি মুখে চেয়ে আছে। রোহিণী বিরক্ত এভাবে চুল সামনে আসায়। পায়ে ঘুঙুর দেওয়ার সময় কয়েকবার চুলগুলো পেছনে সরিয়ে দিচ্ছে, তবুও পিঠের চুলগুলো সেই সামনের দিকে ঝুঁকে আসে। পিঠ পর্যন্ত তার চুল এমনই বড় না, তাও আবার ছেড়ে দেয়া, তাই তো এভাবে বিরক্ত করছে। লিমন এসে রোহিণীর চুলগুলো নিজের হাতের মুঠোয় নিল। রোহিণী মাথাটা উঁচু করে দেখল। লিমন মুচকি হেসে বলে, তাড়াতাড়ি পড়ে নিন, না হলে তো আপনি নৃত্যে ওদের সাথে থাকতে পারবেন না। রোহিণী ঠোঁট প্রসারিত করে ঘুঙুর পরে লিমনকে বলে, থ্যাংক ইউ বলেই ফালাকের পেছনে চলে যায়। এলিনার চোখের ইশারায় একজন গান চালালো। মিউজিক বক্সে বেজে উঠল পুরনো জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত। মম চিত্তে নীতি নিত্যে গেজে নাচে তাতা থই থই তাতা থই থই। এরই সাথে নাচ শুরু করে দিল সকল যুবতী। নৃত্যের সাথে বেজে উঠেছে ঘুঙুরের আওয়াজ। আশেপাশে সবাই আনন্দের সহিত উপভোগ করছে এই মুহূর্তটি। তামান্না ওর মতো করে এক পা উঁচু করতেই বাকিরাও তাই করতে থাকে। বাম হাত মেলে উপরে উঠালে বাকিরাও তাই করে। এদিকে চৈতি যেভাবে করে নাচতে থাকে ঠিক সেভাবে নাচতে থাকে এলিনা। হাতের কৌশলগুলো যেন চোখ দিয়ে খুব ভালোভাবে পরখ করে নিজেও সেভাবেই চলছে। কেউ ধরতেই পারবে না এই দুই দল একে অপরকে দেখে নকল করছে। উপরে নিজের ঘরে বসেছিল জুলফিকার। বর্তমানে তার কোনো চাল চালানোর ছিল না। আসলে এই সময় জেহের বা ফালাককে নিয়ে কোনো নিয়ম নীতি ছিল না যে সে এসে ব্যাঘাত ঘটাবে। নিজের ঘরে বসে নিজেদের শোরুমের সিসিটিভি ফুটেজ দেখছিল, কার কাজ কেমন চলছে আর কি। পাগল সাজলেও তার ফোনে সবসময় শোরুমের ঘটনা দেখে। সিসি ক্যামেরার সাথে কানেক্ট করা আছে। এসবের মাঝেই যখন কানে এমন সঙ্গীত ভেসে আসলো, ভ্রু কুঁচকে এলো জুলফিকারের। নিজ ঘরের জানালার পর্দা সরিয়ে নিচের দিকে উকি দিল। দেখতে পেল ঝাড়বাতির নিচে কয়েকজন যুবতী ঠোঁটে হাসি ফুটিয়ে নৃত্য করছে। সেখানে আছে ফালাক নিজেও, আর তারই সামনে পায়ের উপর পা রেখে রাজার হালে বসে আছে জেহের, যেটা দেখতে লাগছে সেই পুরাতন সময়ের মতো। জমিদারদের সামনে এসে নৃত্য করত বাইজিরা, যাদেরকে ভালো নজরে দেখা হতো না। জুলফিকারের মাথা গরম হয়ে গেল। সে তো সবাইকে নিষেধ করেছিল নৃত্য করতে। এই পরিবারে এসব নাচ গান করা নিষেধ, তবুও কেন এরা নৃত্যে মজেছে? নিজেকে সংযত না রেখে দরজা খুলে লম্বা লম্বা কদম ফেলে সিঁড়ি দিয়ে নেমে সোজা চলে গেল ফালাকের সামনে। মাঝখানে কার সাথে পায়ে বাড়ি খেলেও দেখার প্রয়োজন বোধ করেনি। জুলফিকারকে এভাবে হিংস্র রূপে দেখে সবাই অবাক ও আতঙ্কিত হলেও মৃদু হাসল জেহের। মনে মনে পৈশাচিক হাসি দিয়ে বলে, এখনই তুই প্রমাণ করে দিবি যে তুই পাগল না, আর এটি হবে আমার এক জিত। জুলফিকার এগিয়ে আসার কারণে জুলফিকারের পায়ের সাথে সংঘর্ষ লেগে নিচে মুখ থুবড়ে পড়ে যায় চৈতি, যার ফলে নাচ আগেই থেমে যায় এলিনার। ফলস্বরূপ জিতে গেল তামান্না। কিন্তু এখন এটা নিয়ে ভাবার সময় তাদের নেই। সবাই হাত কসলাচ্ছে। চৈতিকে পড়ে যেতে দেখে সবাই জুলফিকারকে লক্ষ্য করেছিল। এর আগে এদিক ওদিক তাকানোর সময় তাদের ছিল না। বলা চলে আনন্দ মুহূর্ত নিয়ে ব্যস্ত তারা। এখন লেহেঙ্গার আঁচল গোটাচ্ছে তামান্না। সমস্যার মূল তো সেই। তাই তামান্না এগিয়ে এসে মাথা নত রেখে বলে, আই এম সরি ভাই। আর কিছু তামান্নাকে বলার সুযোগ না দিয়ে জুলফিকার তামান্নাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এটা করেই মনে মনে বলে, নিজেকে পাগল প্রমাণ করতে আজ তোকে আঘাত করতে হলো। অবশ্যই এটা জুলফিকার সওদাগরের কথা বন্ধ করার শাস্তি হিসেবেই থাক।
অতঃপর জুলফিকার রাগী দৃষ্টিতে তাকালো ফালাকের দিকে। সুরমা চোখের সেই মোহিত পুরুষটিকে এভাবে রেগে ফেটে পড়তে দেখে ভড়কে গেল ফালাক, সাথে বাকিরাও। একই ভয়ঙ্কর রূপ তার, মনে হচ্ছে এখনই খুন করে দেবে সামনে যাকে পাবে তাকে। জুলফিকার ফালাকের দিকে এগিয়ে এসে দাঁত কিরমির করে বলে, আমার বউ নাচনেওয়ালি না, সে এক শুদ্ধ নারী, তাকে থাকতে হবে পবিত্র। বলে ফালাককে নিজের কাঁধে নিল। রুবাইদা এগিয়ে আসলেও বাধা দিতে বিপাকে পড়লেন জুনায়েদ সওদাগর। এখন পুরো এলাকার লোকজন উপস্থিত। এক ভাইয়ের হবু বউকে আরেক ভাই কাঁধে নিয়েছে। এটা তো বিব্রতকর দৃশ্য। সবাই কানাঘুষা করছে। রুবাইদা আটকাতে আসলে জুলফিকার রক্তিম চাহনি দিয়ে বলে, পথ আটকাবে না মিজান। রুবাইদা অবাক নয়নে দেখছে জুলফিকারকে। ফরিদা এই সুযোগটা পেয়ে সদ্ব্যবহার করতে চাইল যেন। সে এসে রুবাইদাকে ঠেলে সরিয়ে আনলো। জুলফিকার থেমে থাকলো না, ফালাককে কাঁধে নিয়ে উপরে চলে গেল। সবার নজরে এমন লাগলো যেন কোনো এক ভয়ানক পুরুষ এসে তার শখের নারীকে নিজের করতে ব্যস্ত। তবে সে কোনো শুদ্ধ পুরুষের কাতারে পড়ে না। তাকে অতীব ভয়ঙ্কর ও বিপজ্জনক লাগছিল। কে জানে আজ এই যুবতীর কি হাল হয়। যুবতী তো বারবার ছটফট করছে, নিজেকে ছাড়ানোর জন্য পারছে না এই শক্তিশালী পুরুষের সাথে। ফালাককে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছে দেখে জেহের উঠে দাঁড়ালো। প্রথমে উঠতে চেয়েও ওঠেনি, কারণ রুবাইদা চেষ্টা করছিল জুলফিকারকে আটকাতে। কিন্তু ফরিদার জন্য যখন রুবাইদা আটকাতে পারল না, তখন জেহের উঠে দাঁড়ায়। এতে কোনো উপকার হলো না, বরং জুলফিকার দ্রুত কদম ফেলে নিজের ঘরে গিয়ে দরজাটার সিটকিনি দিয়ে দেয়। ফরিদা রুবাইদাকে কড়া দৃষ্টির সাথে প্রশ্ন করে, ছোট ভাইয়ের হবু বউকে জনসম্মুখে বড় ভাই কাঁধে শক্ত করে চাপিয়ে নিয়ে যাচ্ছে, এটা কেমন চিন্তাধারা ফেলে আমাদের মাঝে বোঝো? রুবাইদা সান্ত্বনা দিয়ে বলে, একটু শান্ত হও, আমি দেখছি ব্যাপারটা। জুলফিকার দরজা খুলবে, আমি বললে অবশ্যই খুলবে। আমার তো মনে হয় না খুলবে, বরং আমার তো মনে হয় আজকে ওই মেয়েটার সাথে জুলফিকার কোনো। থেমে মুখটাকে বিকৃতি আকার করে আবারও বলে, আমার ছেলে কিনা শেষমেশ এমন এক নষ্টা মেয়ের প্রেমে পড়লো যে মেয়েটা কিনা এই বাড়ির আরেক ছেলের সাথে রং তামাশা করে। ছি! রুবাইদা জোরে চিৎকার দিয়ে বলে, মুখ সামলে কথা বল ছোট। মেয়েটাকে এখানে তুমি দোষী বানাতে পারো না। সে নিজে থেকে যায়নি, ছেলেটা জোর করেছে তাই। কারণ ছেলেটা আমার মানসিকভাবে অসুস্থ। আর তুমি আমার পথ না আটকালে এতক্ষণে আমি জুলফিকারকে আটকাতে পারতাম। আমার তো তোমাকে সন্দেহ হয় যে এভাবে আমাকে ঠেলে আনলে কেন? ফরিদা শুকনো ঢোক গেলে আসলে সত্যি তো এটাই। রুবাইদাকে ইচ্ছে করেই টেনে এনেছে যেন কলঙ্কিত হয় ফালাক। কিন্তু যে তীর সে ওদের দিকে ছুটতে চেয়েছিল, সে তীর তার দিকেই ঘুরে এসেছে। এখন কি বলা যায় ভাবছে, কোনো কিছু না পেয়ে বলে, আচ্ছা মানলাম আমি তোমাকে টেনে এনেছি বলে নিয়ে যেতে পেরেছে, কিন্তু এভাবে ছোট ভাইয়ের হবু বউকে কিভাবে কাঁধে করে নিয়ে যায়? এটা আদৌ সভ্যতা দেখায় নাকি নষ্টামি? এই উত্তর দাও। জুলফিকারের মাথা ঠিক নেই, তাই এমন করেছে। তাহলে ওকে পাগলা গারদে রেখে এসো। রুবাইদা এবার মাথা ঠিক রাখতে পারল না। মুখ তো তারও আছে, তাই সেও রুষ্ট কণ্ঠে বলে, আমার ছেলের থেকেও কিন্তু তোমার ছেলেটা বেশি অসুস্থ, ভুলে যেও না। আজকেও সে ঝামেলা করেছিল, তাই তো তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘরে তালা মেরে রেখেছ। আমার ছেলে তো তাও ঘরে ঘন্টা 3 হলেও একা ছিল, কিন্তু তোমার জিসানকে কিন্তু তুমি আটকে রাখতে পারছিলে না। তাহলে কি বলবো আমি যে ওই প্রতিবন্ধী ছেলেটাকেও আমি দিয়ে আসি? বড় আপা, জোরে চিল্লিয়ে বলে ফরিদা। রুবাইদা চোখ দিয়ে রাগ প্রকাশ করে মুখটা শক্ত করেই বলে, আমার ছেলে অসুস্থ হলেও তোমার ছেলে থেকে কিছুটা স্বাভাবিক আছে। ডাক্তার আমার ছেলেকে নিয়ে কোনো আশা দিলেও তোমার ছেলেকে দিয়ে দিতে পারেনি। তুমি সীমা অতিক্রম করছো আমার সন্তানকে টেনে। বলেই এগিয়ে আসলো ঝাড়বাতির নিচ বরাবর। রুবাইদাও সেদিকে এগিয়ে গেল। দুজনেই ঝাড়বাতির নিচে মুখোমুখি হয়ে আছে। দুজনেরই চোখে মুখে রাগী ভাব। রুবাইদা এবার ঠোঁট চওড়া করে ব্যঙ্গাত্মক সুরে বলে, তিক্ত ভুলির বান্দি যখন অন্যকে শ্রবণ করাতে চাও, তখন বিপরীত ব্যক্তির মানসিকতার অস্থিরতা বুঝে নেওয়া তোমার প্রয়োজন ছিল। কথাটা যখন একটা মায়ের দিকে তার সন্তানকে নিয়ে হয়, তখন মায়ের জায়গাতে নিজেকে দাঁড় করিয়ে দেখবে। মায়ের কলিজা ছিঁড়ে আসে যখন সে তার সন্তানকে নিয়ে কোনো বাজে কথা শুনতে পায়। বলেই এগিয়ে গেল সিঁড়ির দিকে। জেহের দরজা ধাক্কাতে ব্যস্ত। রুবাইদা এসে বলে, কি হয়েছে? জানি না বড় মা, কোনো সারা শব্দ নেই। ভিতরে তো চাবুক আছে তাই না?
জেহের এহেন কথা শুনে পেছনে ঘুরল। ভ্রুকুচকে চেয়ে আছে রুবাইদা বলে, তোরা তো একটু কথার বিপরীতে গেলে চাবুকের আঘাত করিস। আজ আমি ওর মাঝে এমনটাই দেখেছি, যদি কিছু করে দেয়। যদি এমনটা করে তাহলে আমি ওকে ছাড়বো না বড় মা। রাগী কণ্ঠে বলেই দরজা ডাকতে দিল এক লাথি। রুবাইদা শুধু চুপ করে শুনল। গরম মস্তিষ্কে পুরুষ মানুষ একটু উল্টোপাল্টা বকে, যেহেতু ঠিক তেমনই এদের প্রত্যেকের মাথা যেন একটুতেই গরম থাকে। ভাই ভাইয়ের উপর রাগ করবে, এটা তো স্বাভাবিক। তাও আবার এখানে জেহেরের রাগের যথেষ্ট কারণ আছে। জেহের এতটুকু শিওর ভেতরে কোনো অনৈতিক ঘটনা ঘটবে না, কারণ জুলফিকারের মাঝে তো এখন এসব করা সম্ভব না। এটা ভেবে একটু মৃদু হেসে মনে মনে বলে, চাবুকের আঘাত যদি আমি ওর শরীরে দেখি তাহলে আমার জন্য একটা মোক্ষম সুযোগ আসবে। আমি তোমার ভিতময় সেই রূপটা আবারও দেখতে পারবো। এরপর আমার ভালোবাসা দিয়ে ধীরে ধীরে তার ভীত ভাব কমিয়ে দেব। ঘরের মধ্যে ফাঁকা জানালার দুপাশে পর্দা গোটানো, আর মাঝখানে উকি দিচ্ছে একটি চাঁদ। তার সামনেই আছে সোফা, সেখানে আরামের ঘুমে আচ্ছন্ন ফালাক। আর ফ্লোরে হাঁটু গিরে বসে থুতনিতে হাত দিয়ে দেখতে থাকে জুলফিকার। ফালাককে দেখে জুলফিকার বলে, ঘুমন্ত অবস্থায় আমার এই যুবতীকে দেখে পরীর থেকেও অপরূপা লাগে। বলে জুলফিকার উঠে কয়েক কদম এগিয়ে ওর লাগেজ করল। সেখানে লাল ঘোমটা আছে, সেটা দিয়ে ফালাকের মুখটা ঢেকে কিছুক্ষণ নেশালো দৃষ্টিতে তাকিয়ে বলে, এই ঘোমটার উপর দিয়েও কি একটা চুম্বন এঁকে দেওয়া যাবে? আবার বলে, না, এটা অনেক বড় এক অন্যায় হবে। আমি এখনই ওকে আমার ঘর থেকে বের করে দিব। তার আগে আমার কাজ শেষ করে নিই, না হলে নিজেকে সংযত রাখতে পারবো না আমি। জুলফিকার এবার চোখ বন্ধ করলো। কিছু পড়তেই ওখানে আবারও মোটা কণ্ঠ ভেসে আসলো। সামনে তাকিয়ে দেখতে পেল লম্বা এক মানবকে। আজ কোনো সুদর্শন পুরুষের রূপ ধারণ করেছে সে। জুলফিকার তাকে দেখে বলে, তুমি আজ সুদর্শন রূপ ধারণ করেছো কেন আলিওর? অলিওর একটু হেসে বলে,